বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হনর কলেজে আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ট্যাক্স অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচারের যে সম্পর্ক সেটা নিয়ে আর কি। এখানে আমাদের থাকবে যে কর্পোরেট ট্যাক্স কাকে বলে, বাংলাদেশে কর্পোরেট ট্যাক্সের রেট কীরকম, ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড আর ভ্যালু অফ দ্য ফার্মের মধ্যে কী রিলেশন আছে, ইনক্লুশন অফ কর্পোরেট ট্যাক্স যদি থিওরিতে বা মডিকুলারি মিলার থিওরিতে করি তাহলে সেটা কীভাবে আসবে, তার মিলার্স মডেল উইথ পার্সোনাল ট্যাক্স, তারপর কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস অ্যান্ড ট্রেড অফ মডেল, তারপর ব্যাংকরাপসি কস্ট, তার ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট যেগুলো আছে, তারপরে রিস্ক শিফটিং, কস্ট অফ দ্য গেম, দ্য পিকিং অর্ডার অফ ফিনান্সিং, আর ফর্মুলার যে প্রয়োজন হবে সেই ফর্মুলাগুলো আমি আলাদা কী করে দেব আলোচনা করে দিই। প্রথমে হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স কি। দ্য ট্যাক্স দ্যাট হ্যাজ টু বি পেড বাই দ্য জয়েন্ট স্টক কোম্পানি ইজ নোন অ্যাজ কর্পোরেট ট্যাক্স। দ্য রেট অফ দিস ট্যাক্স মে বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। বাংলাদেশের ক্ষেত্রে যেমন যেটা হয় আর কি, যে যদি এটা কি হয়, শেয়ার কোম্পানিটি যদি অন্তর্ভুক্ত হয় স্টক মার্কেটে, তাহলে তাকে 35% ট্যাক্স দিতে হয়, অথবা এটাকে 40% ট্যাক্স দিতে হয়। তারপর ইন্স্যুরেন্স কোম্পানি, বিমা কোম্পানি, তাদের একরকম ট্যাক্স আছে, মোবাইল কোম্পানিগুলোর ট্যাক্স কি আবার আরেক রকম আছে। তো এইগুলো হচ্ছে ট্যাক্স আর কি এটা। আর ট্যাক্স হচ্ছে ডিডাক্টেবল ইন্টারেস্ট। দ্য ইন্টারেস্ট পেড টু দ্য বন্ড হোল্ডার্স ইজ অ্যালাউড অ্যাজ এ ট্যাক্স ডিডাকশন এক্সপেন্স। অর্থাৎ একটা ইম্পর্টেন্সটা আছেই আর কি, যে ট্যাক্স ডিডাক্টেবল ইন কেস অফ ফিনান্সিয়াল ডিসিশন, ইন কেস অফ ভ্যালুয়েশন অফ দ্য ফার্ম, ইন কেস অফ ইপিএস, ইন কেস অফ ক্যাপিটাল বাজেটিং। এখানে কিন্তু সব জায়গায় কিন্তু ট্যাক্সের কথাটা এটা কি একটা মানে অনুমোদনযোগ্য ব্যয় হিসাবেই চিহ্নিত করা হয়। অর্থাৎ এটা ট্যাক্স বাইর করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আর কি। ইন্টারেস্ট, ট্যাক্স শিল্ড অ্যান্ড ভ্যালু অফ দ্য ফার্ম, আমরা যদি basically tax payment is a cash outflow, thus any savings in the tax payment indirectly increase the cash inflow. অর্থাৎ আমরা যদি ট্যাক্স দিই এটা কিন্তু আবার একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এবং দ্য ইন্টারেস্ট পেড টু দ্য বন্ড হোল্ডার ইজ এ ট্যাক্স ডিবেঞ্চার এক্সপেন্স, দিস টার্ম শোন অ্যাজ অ্যান এক্সপেন্স in an income statement. As a result, net income decrease and accordingly the amount of tax payment also decrease. আর এটার জন্য কিন্তু কি অ্যামাউন্ট অফ ট্যাক্স শিল্ড, এটার জন্য আইটিএসের জন্য আলাদা আমাদের ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো আমি একসাথে চ্যাপ্টার শেষে আলোচনা করব, এটা তোমার লাগবে। তারপরে ইনক্লুশন অফ কর্পোরেট ট্যাক্স ইন মডেল, অর্থাৎ এটা যদি কি হয় মডেলে আমাদের যদি আমরা ইন দ্য প্রাইমারি ভার্সন অফ থিওরি দেয়ার ওয়াজ নো ট্যাক্সেস, তারা ট্যাক্সের কথা ভাবে নাই। মোর ওভার ওয়ান অফ দ্য বেসিক অ্যাজাম্পশন অফ দ্য থিওরি was no existence of tax. In the later period, in fact in June 1963, Professor Midigli and Miller published another article titled Corporate Income Tax and the Cost of Capital, a correction. অর্থাৎ ওনারা পরে একটা কারেকশন দিছে আর কি। The original version of the Proposition 1 advocated that the value of the firm is not influenced by the ratio of the debt and equity. That is, the value of levered and unlevered firm should be equal to each other. আর ইনক্লুশন অফ ট্যাক্স করলে সেটা যেটা হয় আর কি, যে দ্য কনসেপ্ট অফ ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড ইজ রিকগনাইজড বাই দ্য কারেক্টেড প্রপোজিশন 1, দ্যাট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ দ্য লিভার্ড ফার্ম ইজ অ্যাকনলেজড। তখন ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম হবে ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম প্লাস আইটিএস। তাই সেক্ষেত্রে আমাদের আইটিএসের বা ইনক্লুশন অফ ইনকাম ট্যাক্স করলে যে ফলাফল আসে লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্ম, ওই দুইটাকে আমরা কী করব বিবেচনায় নিয়ে আসব। আর মিলার মডেল উইথ পার্সোনাল ট্যাক্স হলে কী হবে সেটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। যদি পার্সোনাল ট্যাক্স থাকে তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম লিভার ফার্ম হবে একরকম যেমন, আর ভ্যালু অফ দ্য আনলিভার ফার্ম হবে আরেক রকম পার্সোনাল ট্যাক্সের জন্য আর কি। তারপরে কস্ট অফ, আমি ফর্মুলাগুলো একসাথে বলে দিব। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস অ্যান্ড ট্রেড অফ মডেল যেটা, সেটা হচ্ছে এই
যে ফিনান্সিয়াল রিস্ক অফ এ ফার্ম ইনক্রিজ ডিউ টু এডিশনাল ডেপ্ট ফিনান্সিং অর বোরোইং, risks of bankruptcy can be created due to delay in the payment of debts. In the words, the Barclay and Myers said, financial distress occur when promise to creditors are broken or honored with difficulties. তো এইখানেও কিন্তু ভ্যালু অফ দ্য ফার্ম এবং প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড এটা কী করতে হবে, আমার ক্যালকুলেশন করতে হবে। তারপরে ব্যাংকরাপসির ক্ষেত্রে ডিরেক্ট আর ইনডাইরেক্ট কস্ট যেগুলো হয় আর কি, ডিউ টু ফেইলার অফ পেমেন্ট অফ ডেপস ব্যাংকরাপসি মে বি ক্রিয়েটেড। এ ফার্ম বিকামস ব্যাংকরাপ্ট হোয়েন দ্য ভ্যালু অফ ইটস অ্যাসেট ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ইটস ডেপ্ট। এখানে ডিরেক্ট কস্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, রিমুনারেশন অফ লয়ার অ্যান্ড লিগেল ফিস। আর ইনডাইরেক্ট কস্ট আছে সেটা হচ্ছে এক্সপেন্স ফর এডিশনাল স্পেশাল মিটিং, loss of sale, loss of profit, loss of efficient employees, loss of investment opportunities। আর রিস্ক শিফটিং এনে আমাদের একটু চিন্তা করতে হয়। তারপরে কস্ট অফ গেম আছে, দ্য মোর অফ দ্য ফার্ম বরোস দ্য গ্রেটার ইজ দ্য টেম্পটেশন টু প্লে দ্য গেমস, দ্য ইনক্রিজেস odds of a poor decision in the future prompt investors to make down the present market value of the farm. The farm can suffer from the different direct and indirect losses to be adoption of the game like risk shifting. Common losses or cost are the game are given below. একটা হচ্ছে increase of agency cost, financial loss due to negative net present value, loss of reputation of the farm, তারপরে frustration of the investor, loss of value of the farm, আর increase of administrative expense. The pecking order of financing যেটা আছে, the ranking of different sources, the pecking finance order financing সেটা হচ্ছে 6টি। প্রথম হচ্ছে রিটেন আর্নিং, ডেপ্ট অফ বন্ড, কনভার্টেবল বন্ড, কমন স্টক, প্রেফার্ড স্টক এবং কনভার্টেবল প্রেফার্ড স্টক। হ্যাঁ, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, যে এই চ্যাপ্টার করার জন্য যে অঙ্কগুলো লাগবে, প্রথমটাই লাগবে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড। সেটা আইটিএস সমান ডি ইন্টু কেডি ইন্টু টিসি। এখানে ডি হচ্ছে অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট, আর টিসি হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট। আর প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড সেটা হবে পিবি অফ আইটিএস ইন্টু ডি ইন্টু সি। ডি হবে অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার আর টিসি হবে কর্পোরেট ট্যাক্স রেট। তারপরে প্রেজেন্ট ভ্যালু অফ আইটিএস ফর 1 year লোন সেটা হবে পিবি অফ আইটিএস সমান আইটিএস ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার হচ্ছে এন। এখানে এন এর মান হবে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ 1 বছর, এটা 1 হবে এটার মান। তারপরে পিবি অফ আইটিএস মোর দেন 1 year, এখানে এন এর মানটা ডিফারেন্ট হবে। এন এর মানটা কী হবে, আইটিএস পিবি অফ আইটিএস অ্যানুইটি হলে আইটিএস ডিভাইড বাই কেডি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস কেডি পাওয়ার হচ্ছে এন। এন এর মান কিন্তু কী হবে, একাধিক হবে, মানে 1 বছরের জন্য মান আলাদা, 1 বছরের বেশি হলে আলাদা। তারপরে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড উইথ পার্সোনাল ট্যাক্স, এটার জন্য আলাদা সূত্র আছে। তারপর প্রেজেন্ট ভ্যালু অফ আইটিএস উইথ পার্সোনাল ট্যাক্স, ব্যক্তিগত কর সহ যে আইটিএস আছে এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। গেইন ফ্রম লিভারেজ, লিভারেজের ফলে অর্জিত লাভ বা সুবিধা মাথায় রাখতে হবে, এটার ফর্মুলা আলাদা আছে। তারপরে প্রেজেন্ট ভ্যালু অফ আইটিএস, যেখানে কর্পোরেট ট্যাক্স রেট আছে কিন্তু সাধারণ শেয়ারের উপর লভ্যাংশ পরস্পর সমান নয়, সেক্ষেত্রে আরেকটা আলাদা সূত্র কী করতে হবে, ব্যবহার করতে হবে। তারপরে পিবি অফ আইটিএস, মানে অর্থাৎ আইটিএসটাকে বিভিন্ন কনটেক্সটে দেখতে হবে। আর ট্যাক্স পে যদি অ্যাডভান্স ট্যাক্স পে করা থাকে আর কি, তাহলে সেটার জন্য সূত্র আলাদা। রিলেটিভ ট্যাক্স অ্যাডভান্টেজ অফ ডেট ওভার ওবাইটি, মানে যদি সাধারণ শেয়ারের তুলনায় ডেপ্টের তুলনামূলক কর সুবিধা নির্ণয় করতে হয় তাহলে আমার আলাদা সূত্র লাগবে। তারপরে মডেল, অর্থাৎ মেডিক্লিয়ার মডেল, মিলার মডেল, যেটা উইথ ট্যাক্স একটা, উইদাউট ট্যাক্স একটা, পার্সোনাল, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম কি পার্সোনাল ট্যাক্স হলে আলাদা। তাহলে এখানে কিন্তু মডেলের অঙ্ক লাগবে, প্রেজেন্ট ভ্যালু অফ আইটিএস লাগবে, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ইন্টারেস্ট অফ ট্যাক্স শিল্ড, এটা অনেক সময় আমাদের
গুরুত্বপূর্ণ লাগবে। এই 3-4টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবগুলো সূত্র শিখে নেওয়ার পরে এইখানে বসলে এটা কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে অঙ্ক করার আগে অবশ্যই কী শিখো? ফর্মুলা শিখো, দেন অঙ্ক করতে বসো। এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।